থিসিস লিখতে গিয়ে যেটা হয়, আমি আমার স্টুডেন্টদের কাছ থেকেও এরকম ফ্রিকোয়েন্ট প্রশ্ন পেয়ে থাকি, এবং এটা আমার মনে হয় যে এটা অনেকেরই থিসিস লেখার সময় বেশ কনফিউশন হয় যে কিভাবে শুরু করব। এবং এটা অনেক সময় দেখা যায় একটা মেন্টাল প্রেশার হয়ে যায় অনেক কিছুতেই। তো সেই জায়গাগুলো নিয়ে আজকে একটু কিছু টিপস এবং ট্রিক্স যেগুলো ফলো করলে থিসিস লেখার যে মানসিক চাপ সেটি কিছুটা হলেও কমে আসবে। তো প্রথমে যদি বলি, থিসিস হচ্ছে মূলত মাস্টার্স, আমি আজকে মাস্টার্স ডিগ্রি বেসড আলোচনা করব এবং সেখানে টিপস গুলো দেওয়ার চেষ্টা করব। তো থিসিস হচ্ছে আমি মাস্টার্স ডিগ্রিতে যে রিসার্চটা করেছি সেটাকে একটা কমপ্লিট প্যাকেজ আকারে সেটাকে নিয়ে আসা, যাতে একজন রিডার ওই রিসার্চ সম্পর্কে একদম ফুল ডিটেলসটা যেন সে পায়, যে আমি রিসার্চটা কেন করেছি, কিভাবে করেছি, আমি কি পেয়েছি, সিমিলার রিসার্চ আরো কেউ করেছেন কিনা, সেখানে কোনো ফাইন্ডিংস আছে কিনা, সেখান থেকে কোনো রিকমেন্ডেশনস আছে কিনা, এভরিথিং। মানে আমি যেই বিষয় বা যেই টপিক নিয়ে কাজ করেছি তার এ টু জেড প্রত্যেকটা বিষয় কিন্তু আমাকে টাচ করে যেতে হবে, এবং সেভাবেই কিন্তু একটা থিসিসকে গাইডলাইন দেওয়া হয় বা ফরম্যাট করতে বলা হয়। একটা থিসিসের বেশ কয়েকটা পোরশন থাকে, যেমন একটা হচ্ছে প্রথমেই আসে হচ্ছে টাইটেল। টাইটেল তো আমরা একদম শুরুতেই রিসার্চ করার আগেই সেটা আমরা ঠিক করি, এবং সেখানে আমার সুপারভাইজার হেল্প করে থাকেন বিভিন্নভাবে। সো টাইটেল পার্ট অলরেডি ডান, আমি এই জন্য টাইটেল পার্ট নিয়ে কিছু বলছি না। এটি ডেফিনেটলি খুব প্রিসাইজ হতে হবে এবং এটি রিফ্লেক্টিভ হতে হবে, আমি যা করছি রিসার্চ তার উপরেই একেবারে রিফ্লেক্টিভ হবে, এবং টাইটেল দেখে একজন বুঝবে যে ভিতরে কি আছে। অনেক সময় খুব খুব এক্সট্রা অ্যাম্বিশাস টাইটেল থাকে কিন্তু ভিতরে কিছু থাকে না, আবার অনেক সময় ভিতরে অনেক কাজ থাকে কিন্তু টাইটেলটা খুব বেশি সিম্পলিফাইড হয়ে যায়। দুটোই নট স্ট্যান্ডার্ড। এটা এমন হবে যে আমার রিসার্চটাকে একেবারে রিফ্লেক্ট করবে, সেটা হচ্ছে আমার টাইটেল। সেটি সিলেকশন যেহেতু হয়ে গেছে, এটা নিয়ে আর কিছু বলছি না। দুই আসছি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। একটা থিসিসের অ্যাবস্ট্রাক্ট আমরা সাধারণত 200 বা 250 পেজ, 250 ওয়ার্ডের মধ্যে বলি যে একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, এবং এই অ্যাবস্ট্রাক্ট সেখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে বা একটা সেগমেন্ট থাকে। যেমন এক নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, আমি কি নিয়ে কাজ করেছি ওভারঅল একটা স্টেটমেন্ট থাকবে। তারপরে আসবে আমার অবজেক্টিভ, রিসার্চ অবজেক্টিভ কি ছিল সেই বিষয় সম্পর্কে কিছু লেখা থাকবে, 20% অ্যারাউন্ড স্টেটমেন্ট এবং এটা মিলে 20 থেকে 30%। তারপরে আসবে ম্যাথোডোলজি, আমি কিভাবে আমার এক্সপেরিমেন্টটা করেছি সেটা ম্যাথোডোলজি ইন ব্রিফ, ভেরি ব্রিফ, ভেরি প্রিসাইজ ওয়েতে। আমি কিন্তু অ্যাবস্ট্রাক্টের মধ্যে আমার ম্যাথোলজি ফুল লেখার সুযোগ নাই, অ্যাবস্ট্রাক্টের মধ্যে জাস্ট কয়েকটা লাইনে আমার ম্যাথোলজিটা আসবে, ট্রিটমেন্ট কি ছিল বা কিভাবে আমরা সেট করেছি, কিভাবে ডাটা নিয়েছি, কি প্যারামিটার্স এর উপর ভিত্তি করে আমি আমার রেজাল্টটাকে আইডেন্টিফাই করেছি, খুব সিম্পলি এরকম একটা থাকবে, যেটা হচ্ছে আমরা বলবো ম্যাথোলজি বা প্রসিডিউর, আমি কিভাবে সেটি পেয়েছি। আর অ্যাবস্ট্রাক্টের মেজর পার্ট থাকবে হচ্ছে রিসার্চ ফাইন্ডিংস বা রেজাল্ট, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের মেজর পার্ট। আপনি যে অ্যাবস্ট্রাক্টটা লিখছেন 200 বা 250 ওয়ার্ডের, সেখানে বা আরো বেশি হতে পারে, আমাদের থিসিসের মধ্যে তার একটু বেশি, 1 পৃষ্ঠা বরাবর থাকতে পারে। অ্যাবস্ট্রাক্টের মেজর পার্ট হচ্ছে রেজাল্ট। এইখানে আমি যা যা পেয়েছি, আমার যে কি ফাইন্ডিং যেটা আছে সেটা গুরুত্ব বেশি দিয়ে লিখবো, যে ফাইন্ডিং এর গুরুত্ব কম সেটা অ্যাবস্ট্রাক্টের গুরুত্ব কম পাবে। তাহলে রেজাল্টটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্টের মেইন পার্ট। এরপরে আসছি যে আমার কোনো রিকমেন্ডেশন যদি থাকে সেটাও অ্যাবস্ট্রাক্টের মধ্যে আসতে পারে। লাস্টে অনেক সময় দেয়ারফর দিয়ে একটা বা দুইটা লাইন লিখে, অনেক সময় রিকমেন্ডেশন থাকে যে এটা কুড বি রিকমেন্ডেড, এরকম। তো এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টে কিছু বিষয় থাকবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন নাম্বার 1, কোনো ধরনের রেফারেন্স থাকবে না, অ্যাবস্ট্রাক্টে রেফারেন্স দেওয়া যাবে না। এটা হতে পারে কোনো ফাইন্ডিংস, অন্য কোনো ফাইন্ডিংস, রিভিউ লিটারেচার যেরকম আমরা সাইটেশন দিয়ে থাকি, কোনো ধরনের সাইটেশন দেওয়া যাবে না অ্যাবস্ট্রাক্টে। আমার থিসিস থেকেও যে এটা টেবল নাম্বার 5-এ আছে বা এই কথাটা গ্রাফ নাম্বার 3-তে আছে বা ফিগার 3 আছে, এরকম অনেক সময় রেফারেন্স আমরা দিয়ে থাকি টেক্সটের মধ্যে বিশেষ করে, কিন্তু অ্যাবস্ট্রাক্টের মধ্যে এরকম কোনো রেফারেন্স আসবে না, এটি একেবারেই নিষিদ্ধ। আরেকটি হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন, অ্যাবস্ট্রাক্টের মধ্যে কোনো ধরনের ইন্টারপ্রিটেশন আসবে না। আমার এই ডাটাটা ভালো ছিল, এই ডাটাটা খারাপ ছিল, এই দুইটা ডাটার মধ্যে এটা ভালো ছিল,
এরকম ভাবে খুব সিম্পলি রেজাল্ট এক্সপ্লেন করার জন্য বলা যেতে পারে, কিন্তু ইন্টারপ্রিট করার জন্য বলা যাবে না। বা আমার মতো অমুক জনের ডাটা ভালো পেয়েছে, তমুক জনে পায়নি, আমার ডাটা এখানে লিমিটেশন ছিল, আমার এখানে স্ট্রেংথ ছিল, এইরকম ইন্টারপ্রিটেশন বা ডিসকাশনে যেটা সাধারণত থাকে, ডিসকাশন থাকবে না। তাহলে নো ডিসকাশন, নো রেফারেন্স, নো ইন্টারপ্রিটেশন। থাকবে কি স্ট্রেট অ্যাওয়েতে আমার রেজাল্ট থাকবে, যেটা বেটার, যেটা হচ্ছে কি সেটা আগে আসবে। আর যে রেজাল্ট হচ্ছে কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট, সেগুলো একটু কম গুরুত্ব দিয়ে অ্যাবস্ট্রাক্টে আসবে। সবশেষে আসবে যদি কোনো ধরনের অ্যাবস্ট্রাক্টের মধ্যে কোনো রিকমেন্ডেশন থাকে, সেটিও আসতে পারে। এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নিয়ে কিছু কথা। এখন অ্যাবস্ট্রাক্ট আমি কখন লিখবো, এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। আমি কি শুরুতেই অ্যাবস্ট্রাক্ট লিখবো? না, আমি যেটা সাজেস্ট করবো বেসড অন মাই এক্সপিরিয়েন্স, অ্যাবস্ট্রাক্ট সবার শেষে। একদম আমার ইন্ট্রোডাকশন লেখা হয়ে গেল, মেথোডোলজি লেখা হয়ে গেল, রেজাল্ট লেখা হয়ে গেল, ডিসকাশন লেখা হয়ে গেল, সামারি কনক্লুশন লেখা হয়ে গেল, তখন আমি অ্যাবস্ট্রাক্টটা লিখব। সেটি হচ্ছে বেস্ট ওয়ে আমার কাছে মনে হয়। কারো কারো দ্বিমত থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় বেস্ট ওয়ে হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা সবার শেষে লিখবো এবং বেটার ফাইন্ডিংসটা আমি এখানে গুরুত্ব দিয়ে লিখব। থিসিসের মধ্যে আরেকটি বিষয় আছে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকে না। অনেক সময় দেখা যায় আমাদের, বিশেষ করে থিসিসের মধ্যে অনেক সময় কম থাকে বা থাকে না। কিন্তু আর্টিকেল বা সাইন্টিফিক আর্টিকেল লিখতে গেলে কিওয়ার্ডস থাকে। এটি কিওয়ার্ডস ইম্পর্টেন্ট। এটি অনেক সময় ফাইন সার্চেবল করতে ইজি হয়, বিশেষ করে আর্টিকেল গুলো। যেহেতু থিসিসে এটা আপনি সুপারভাইজারের সাথে কথা বলে দেখবেন, যেটা টাইটেলে অলরেডি আছে সেটা কিওয়ার্ডে না দেওয়াটাই ভালো। দিস ইজ অলরেডি ইন টাইটেল, কিন্তু টাইটেলে নাই কোনো একটা ওয়ার্ড বাট ভেরি মাচ রিলেভেন্ট, যেটা আপনার কাজকে রিফ্লেক্ট করে, এইরকম ওয়ার্ড গুলো কিওয়ার্ডে দিলে ভালো, মানে দেওয়াটা উত্তম। সেক্ষেত্রে আপনার থিসিস বা রিসার্চ সেটি সার্চেবল হবে, এটি ইজিলি বোঝা যাবে যে এটা কি নিয়ে কাজ করছে। তো এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ডস। এখন আমি ইন্ট্রোডাকশনে যাওয়ার আগেই আমি কিছু বিষয় একটু বলছি, যে আমাদের প্রধান চ্যালেঞ্জগুলো কি কি একটা থিসিস লেখার জন্য। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে প্ল্যানিং। আমরা বুঝতে পারি না যে কিভাবে লিখব, এটা হচ্ছে একটা প্ল্যানিংগত সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে প্রপার লেআউট। একটা প্রপার লেআউট থাকে না, সেটার জন্য কিন্তু থিসিস লিখতে গেলে অনেক সময় দেখা যায় অনেক লম্বা সময় আমরা বসে আছি কিন্তু থিসিস লিখতে পারছি না। তাই লেআউট এবং প্ল্যানিং, দিস টু আর ইম্পর্টেন্ট থিসিস লেখার জন্য। আর 3 নম্বর হচ্ছে আমি যে থিসিসটা লিখছি সেটা প্রপার ফরম্যাটিং হচ্ছে কিনা। যেমন আমি যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বলি, আমাদের উচ্চ শিক্ষা কমিটির একটি গাইডলাইন আছে কিভাবে থিসিস লিখতে হবে, তার উপর মাস্টার্স থিসিস কিরকম হবে, সেটা ফরম্যাটিংটা কিরকম হবে, তার উপরে একটি প্রপার গাইডলাইন আছে। আমি সেই গাইডলাইন অনুযায়ী যদি একটা মাস্টার স্লাইড বা মাস্টার টেমপ্লেট তৈরি করতে পারি এমএস ওয়ার্ডে, এবং তখন কিন্তু আমার কাজের অনেক প্রেশার কমে যাবে। কিভাবে আমি ফরম্যাটিং করছি, কিভাবে কি লিখছি না লিখছি, এভরিথিং কিন্তু সেখানে চলে আসবে। তাহলে ফরম্যাটিংটা ইম্পর্টেন্ট। আপনি থিসিসটা লেখার আগেই আপনি একটা মাস্টার টেমপ্লেট তৈরি করে নেবেন বেসড অন স্টাইল, তারপরে হচ্ছে গাইডলাইন্স। মাইক্রোসফট ওয়ার্ডে যে স্টাইল যে অপশনটা আছে সেটাকে ম্যানিপুলেট করে আপনি ফরম্যাটিং তৈরি করে নিতে পারেন, এবং সেটি বেসড অন দ্য গাইডলাইন্স বাই CASR, তাই না, যেটি হচ্ছে উচ্চশিক্ষা কমিটি, আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তাদের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী একটা প্রপার ফরম্যাটিং তৈরি করে রাখবেন। তারপরে লিখবেন পার্ট বাই পার্ট। এটিও ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় একটি ফাইলের মধ্যেই দেখা যায় একদম শুরু করি শেষ করতে থাকি, 50-60 পৃষ্ঠা হয়ে গেল, 70 পৃষ্ঠা হয়ে গেল। না, আপনি সাজেশন হচ্ছে, টিপস হচ্ছে পার্ট বাই পার্ট লিখবেন। অ্যাবস্ট্রাক্ট আপনি লিখেন আলাদা করে, বা অ্যাবস্ট্রাক্ট রিলেটেড যে পেজগুলো আছে সেটা একটা থাকতে পারে। তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন আপনি আলাদা একটা ফাইলে লিখবেন, রিভিউ লিটারেসি আলাদা একটা ফাইলে লিখবেন, মেথোডোলজি আলাদা একটা ফাইলে লিখবেন, এবং যে সাইটেশন বা বিবলিওগ্রাফি গুলো আছে সেটা প্রত্যেকটা ফাইলেই থাকতে পারে, সেটা ইন্ট্রোডাকশনের পিছনে থাকতে পারে। এবং ইন্ট্রোডাকশন বা এই যে মেথোডোলজি, সরি বিবলিওগ্রাফি যেটা আপনি লিখবেন, বেটার হচ্ছে টিপস হচ্ছে কোনো একটি সফটওয়্যার ইউজ করা। সেক্ষেত্রে পেইড সফটওয়্যার যেমন আছে এন্ডনোট। এন্ডনোট একটি পেইড সফটওয়্যার, ভেরি ভেরি ইফেক্টিভ এবং হচ্ছে ভেরি মাচ ইউজার ফ্রেন্ডলি।
আমি এটা রেগুলার ইউজ করি এবং আমার স্টুডেন্টদেরকে ইউজ করতে আমি সাজেস্ট করি। এবং এইটার যে ফ্রি ভার্সন সেটি হচ্ছে অনলাইন বেসড EndNote। সেটার উপর আমার একটা ছোট্ট টিউটোরিয়াল আছে, যদি আপনাদের নলেজ থাকে আমি আমার ইউটিউবে দিয়ে রেখেছি, সেটা অনেকেরই কাজে লাগবে, ভেরি ইউজফুল। এবং এটা থেকে আপনি যখন আপনার সামারিটা করবেন দেখবেন যে এটি অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। অথবা বেশ কিছু ফ্রি সফটওয়্যার আছে, যেমন হচ্ছে ম্যান্ডেলি, এরকম যেটা আর কি জানি আছে, আমি জানি না এত কিছু, মানে যেহেতু আমি EndNote ইউজ করি বাকিগুলো জানি না। তো বেশ কিছু ফ্রি সফটওয়্যার আছে, বিশেষ করে ম্যান্ডেলিটাও অনেকেই খুব গুরুত্ব দিয়ে থাকে লেখার জন্য। তাহলে সাইটেশনের জন্য আপনি একটা সফটওয়্যার ইউজ করবেন, ম্যানুয়ালি করতে গেলে প্রচুর ভুল হয়। তাহলে এই সাইটেশন যখন আপনি করবেন, এখানে টিপস হচ্ছে আপনি EndNote ইউজ করেন বা মেন্ডেলি ইউজ করেন বা যেগুলো ইউজ করেন না কেন, আপনার গাইডলাইন অনুযায়ী সাইটেশনটাকে ফরম্যাট করে নেবেন। ধরুন আপনি বাকৃবির যে সফটওয়্যার আছে, যেটা আছে, যেভাবে চাচ্ছে আপনার রেফারেন্স গুলো হবে, সেই গাইডলাইন অনুযায়ী আপনার রেফারেন্সটাকে ফরম্যাট করে নেবেন। অথবা অনেক সময় দেখা যায় সুপারভাইজার একটা ফরম্যাটিং স্টাইল পছন্দ করেন সাইটেশনের জন্য। যদি আপনি বাকৃবির যেটা দেয়া আছে, যে স্টাইল দেয়া আছে, সেটা আপনার পছন্দ না হয়, তাহলে সুপারভাইজারের সাথে কথা বলে যেটা হচ্ছে বেস্ট সেই ফরমেশন অনুযায়ী আপনি একটি গাইডলাইন তৈরি করে নেবেন। তাহলে সাইটেশন প্রত্যেকটা সেকশনের পিছনে আসতে পারে। এবং সর্বশেষ আমরা যখন সবগুলা ফাইল একসাথে করবেন, তখন আপনি যখন এই EndNote বা যেখানে আছে আপনি যখন আপডেট দেবেন, অটোমেটিক্যালি সবগুলাকে পিছনে নিয়ে যাবে। আপনি জাস্ট আনফরম্যাটেড না, আপনি জাস্ট সাইটেশন গুলো ডিলিট করে দিয়ে সবগুলো একসাথে যখন আপনি আপডেট দেবেন, তখন সবগুলো সাইটেশন একসাথে পিছনে চলে আসবে। এখন আসি যে ইন্ট্রোডাকশন। আমি যে ইন্ট্রোডাকশন লিখছি, ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে ইন্ট্রোডাকশন, রিভিউ অফ লিটারেচার নিয়ারলি সিমিলার। ইন্ট্রোডাকশন আমি যদি বলি, অনেক বিশ্ববিদ্যালয়ে ইন্ট্রোডাকশন লিখলে আর আলাদা করে রিভিউ অফ লিটারেচার লিখতে হয় না। যদি যেখানে দুইটাই লিখতে হয়, ইন্ট্রোডাকশন এবং রিভিউ অফ লিটারেচার লিখতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে ইন্ট্রোডাকশনটা হচ্ছে কম্পারেটিভলি লোয়ার ভার্সন বা শর্টার ভার্সন অফ রিভিউ অফ লিটারেচার। তাহলে ইন্ট্রোডাকশনটা হবে কম্পারেটিভলি প্রিসাইজ। যদি রিভিউ অফ লিটারেচার, যেহেতু আমাদের বাকৃবিতে রিভিউ অফ লিটারেচার আলাদা চ্যাপ্টার আছে, তাহলে ইন্ট্রোডাকশনটা হবে কম্পারেটিভলি প্রিসাইজ। আর রিভিউ অফ লিটারেচার হবে কম্পারেটিভলি ডেসক্রিপটিভ, একটু সংখ্যায় বেশি থাকবে, 10-12 পেজ বা তার চেয়েও বেশি হতে পারে। বা ইন্ট্রোডাকশন 3-4 পেজের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে একটু কম্পারেটিভলি প্রিসাইজ হবে। এখন ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমার টার্গেট হবে কয়েকটা জিনিসকে হাইলাইট করা। নাম্বার 1, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। আমি যে কাজটা করছি সেই সম্পর্কে কিছু বিস্তারিত ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। 2 হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। আমি যে কাজটা করছি, আমি কোন প্রবলেমের ভিত্তিতে আমি এই কাজটাকে হাত দিয়েছি সেটা, এবং এই প্রবলেমকে মিটিগেট বা রিলিভেন্ট প্রবলেমগুলোকে মিটিগেট করার জন্য কি ধরনের কাজ হয়েছে অলরেডি। রিভিউ অফ লিটারেচারের কিছু পার্ট এখানে আসবে। সবশেষে আসবে আমি যে কাজটা করেছি সেখানে রিসার্চ গ্যাপ কি আছে, মানে আমি যে আমার যে প্রবলেম স্টেটমেন্টটা দিয়েছি তার রিলেভেন্ট কাজগুলো আমি এক্সপ্লেন করলাম, রেফারেন্স আসবে, সাইটেশন আসবে, তারপরে আসবে আমি যে কাজটা করছি সেটা কোন রিসার্চ গ্যাপের ভিত্তিতে আমি করছি। রিসার্চ গ্যাপটাকে হাইলাইট যদি আপনি করেন, তখন রিসার্চ কোয়েশ্চেন গুলো কিন্তু খুব সহজেই চলে আসবে। রিসার্চ কোয়েশ্চেন, তারপরে আমি এই রিসার্চ কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আমি কিন্তু অবজেক্টিভ গুলোকে দাঁড় করাতে পারি। তাহলে ইন্ট্রোডাকশন ফ্রম ভেরি জেনারেল ডিসকাশন টু দ্য পিন পয়েন্ট, অবজেক্টিভে গিয়ে থামবে। এটা হচ্ছে কাইন্ড অফ রিভার্স ট্রায়াঙ্গেল। প্রথমে হচ্ছে বিস্তারিত আলোচনা হবে, আস্তে 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 স্পেসিফিক পয়েন্টে যাবে, এবং সেই পয়েন্টটাই হচ্ছে আমার রিসার্চ পয়েন্ট, রিসার্চ কোয়েশ্চেন। এবং সেই রিসার্চ কোয়েশ্চেনের ভিত্তি করে আমি কিন্তু আমার অবজেক্টিভটাকে দাঁড় করাতে পারবো। এবং একটি বিষয় খুবই এখানে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আমার যে রিসার্চ কোয়েশ্চেন আসবে বা অবজেক্টিভ আসবে, সেটার সাথে আমার টাইটেলের একটা মিল থাকতে হবে। অর্থাৎ রিসার্চ কোয়েশ্চেন বা অবজেক্টিভ, সেটার সাথে টাইটেলের একদম ডিরেক্ট কানেকশন থাকতে হবে। এখানে পাস্ট টেন্স আসতে পারে যখন অন্য আমি কারো ডাটা সম্পর্কে আমি বলবো বা রিলেট করার চেষ্টা করব। অথবা অনেক সময় এরকম আসে যে আমি অন্য কারোর সাথে কম্পেয়ার করার জন্য বা ইন্টারপ্রিট করার জন্য অনেক সময় প্রেজেন্ট ফর্মে আসতে পারে, প্রেজেন্ট টেন্সে আসতে পারে। এখানে পাস্ট টেন্সে বেশি আসে, বিশেষ করে আমি যখন অন্যের আলোচনা করব। আরেকটি বিষয় হচ্ছে অনেক সময় অনেক কিছু থাকে খুব জেনারেলাইজড আইডিয়া। আমি যদি বলি যে ব্রাউন প্লান্ট হপার একটা ইনসেক্ট, সেটি হচ্ছে এক ধরনের সাকিং ইনসেক্ট, এটা কিন্তু হচ্ছে জেনারেলাইজড আইডিয়া।
সুতরাং এটা যখন আমি বলবো তখন কিন্তু আমি প্রেজেন্ট টেন্স ইউজ করব। আবার যদি বলি ব্রাউন প্লান্ট হোপার কোনো একটা পেস্টিসাইড দিয়ে কন্ট্রোল করা গিয়েছে, কেউ একজন দেখেছে যে পেস্টিসাইড দেওয়ার ফলে 90% ব্রাউন প্লান্ট হোপার কন্ট্রোল হয়েছে, তাহলে এটা কিন্তু কারো একটা ফাইন্ডিং যেটা আমি বলছি। তাহলে যখন আমার কথা প্রসঙ্গে, কাজ প্রসঙ্গে আসবে তখন এটা কিন্তু পাস্ট টেন্স। আবার সেই সেমটাকেই যখন আবার রিলেট করব, যেমন ব্রাউন প্লান্ট হোপার ওই ইনসেক্টিসাইড দিয়ে মারা গিয়েছে, কারণ হচ্ছে ওই ইনসেক্টিসাইড হচ্ছে কাইন্ড অফ ইন্টারনাল ফিডারদের কন্ট্রোল করতে বেটার কাজ করে, তাহলে এটা কিন্তু একটা রিলেশন আসছে, আমি একটা ইন্টারপ্রিট করছি, তখন কিন্তু আবার প্রেজেন্ট ফর্মে আসবে। তাহলে পাস্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম, সেটা আপনার ক্রিয়েটিভিটি এবং কনটেক্সটের ভিত্তি করে কিন্তু পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আসতে পারে, কোনটা হবে সেটা। ভয়েস, ভয়েস ভয়েসটা কি প্যাসিভ ভয়েস হবে নাকি অ্যাক্টিভ ভয়েস? এটাও ভেরি করবে, তবে প্যাসিভ ভয়েস আসতে পারে, অ্যাক্টিভ ভয়েস কম আসবে কম্পারেটিভলি, প্যাসিভ ভয়েস আসতে পারে। এখন আসছে আমি থার্ড যে সেকশন, সেটা হচ্ছে মেথোডোলজির পরে আসছে, সরি ইন্ট্রোডাকশনের পরে আছে হচ্ছে মেথোডোলজি। আমি যদি খুব সিম্পলি কিছু কথা বলি, সেটা হচ্ছে যেমন একটা হচ্ছে why did I do, in a nutshell যদি আনসার পেতে চাই সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মানে পুরো কাজটাকেই কেউ যদি আপনাকে প্রশ্ন করে মাস্টার্সে কি করেছো, তখন আপনি যেভাবে খুব সিম্পলি বলবেন সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আর যদি হোয়াট ইজ দ্য প্রবলেম বা হোয়াট ওয়াজ দ্য প্রবলেম, প্রবলেমটা কি ছিল, কিসের ভিত্তিতে আপনি কাজটা করেছিলেন, সেটাকে জাস্টিফাই করবেন যেভাবে, সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন। এখন একটা প্রশ্ন আছে, হাউ ডিড আই সলভ দ্য প্রবলেম, আমার যে প্রবলেমটা ছিল সেটাকে আমি কিসের উপর ভিত্তি করে সলভ করেছি, বা কিভাবে, সরি হাউ, কিভাবে আমি সেই প্রবলেমটাকে সলভ করেছি বা আমার এক্সপেরিমেন্ট আমি কিভাবে করেছি। এই হাউ এর উত্তরে যা আসবে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস এন্ড মেথড বা মেথোডোলজি। এখন যদি আবার কেউ প্রশ্ন করে হোয়াট ডিড আই ফাইন্ড, হোয়াট ডিড আই ফাইন্ড আউট, আমি কি পেয়েছি, আপনার উত্তর যা আসবে সেটা হচ্ছে রেজাল্ট। আরেকটা প্রশ্ন আসতে হচ্ছে হোয়াট ডাজ ইট মিন, আপনার রেজাল্ট কি, আপনার রেজাল্টের মানে কি, আসতে পারে না, যেটা আসবে সেটা হচ্ছে আপনার ডিসকাশন। তাহলে রেজাল্ট আর ডিসকাশন, দিস টু আর কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, রেজাল্ট ডিসকাশন একই মনে হয়, বাট রেজাল্ট এক জিনিস, ডিসকাশন আরেক জিনিস। একটি হচ্ছে হোয়াট ডিড আই ফাইন্ড, দিস ইজ দ্য রেজাল্ট, এন্ড হোয়াট ডাজ ইট মিন, এইটি হচ্ছে ডিসকাশন। এই জায়গাটা কিন্তু আমাদের অনেকের প্রচন্ড রকমের ভুল হয়, রেজাল্ট কি আর ডিসকাশন কি। আরেকটা দিক হচ্ছে ডিসকাশনের পরে অনেক সময় আমরা অ্যাকনোলেজমেন্ট দেই, সেটা হচ্ছে হু হেল্প মি আউট, আমার এই কাজের সাথে কে আমাকে হেল্প করেছে, সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। আর হুজ ওয়ার্ক ডিড আই রিফার টু, মানে কার কার কাজের সাথে আমার কাজের সম্পর্ক আছে, সেটাকে প্রবলেম স্টেটমেন্টের জন্য অথবা রিসার্চ কোয়েশ্চেনের জন্য অথবা যে কোনো কারণে, সেটি হচ্ছে আমার লিটারেচার। এক্সট্রা যদি কোনো ইনফরমেশন থাকে সেটা হচ্ছে আমার অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কয়েকটা সেকশন। তাহলে মেথোডোলজি হচ্ছে 3 নাম্বার সেকশন, ইন্ট্রোডাকশন গেল, 3 নাম্বার হচ্ছে মেথোডোলজি। মেথোডোলজি হচ্ছে আপনি আপনার কাজটা কিভাবে করেছেন সেটা স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান, লজিক্যালি, ক্রোনোলজিক্যালি আপনি লিখবেন, এবং আপনার এই লেখা দেখে যদি আরেকজন হুবহু কাজটা করতে পারে তাহলে আপনার মেথোডোলজি কারেক্ট। আর যদি এই কাজটা করতে গিয়ে আপনাকে বারবার প্রশ্ন করতে হয় যে এই কাজটা কিভাবে করেছো, ওইটা কিভাবে করেছো, সেটা কিভাবে করেছো, তার মানে আপনার মেথোডোলজি ইনকারেক্ট। মেথোডোলজি কারেক্ট তখনই হবে যখন আপনার লেখার উপর ভিত্তি করে একজন ব্যক্তি সিমিলার রিসার্চ কমপ্লিটলি শুধুমাত্র লেখার উপর ভিত্তি করে করতে পারবে বা পারে, সেটি হচ্ছে আপনার গুড মেথোডোলজি বলে বলা যাবে। তাহলে মেথোডোলজি হচ্ছে স্টেপ বাই স্টেপ, আপনি যেটা আগে করেছেন সেটা আগে আসবে, তারপর এটা আসবে, তারপর এটা আসবে, তাহলে এটা লজিক্যাল একটা সিকোয়েন্স থাকবে। মেথোডোলজিতে অবশ্যই রেফারেন্স আসতে পারে, আপনি যদি কারো স্পেসিফিক কোনো প্রসিডিউর ফলো করে থাকেন বা স্পেসিফিক কোনো একটা রিএজেন্ট অ্যাড করেছেন যেটা কাউকে কোথাও একটা লিঙ্ক আপ করতে হচ্ছে বা কাউকে অ্যাকনোলেজ করতে হচ্ছে বা স্পেসিফিক কোনো একটা ওয়েবসাইটকে বলা হচ্ছে বা কোনো কোম্পানি, এই ধরনের কানেকশন গুলো দিতে পারেন। কিন্তু ডিসকাশন গুলো কিন্তু মেথোডোলজিতে ওইভাবে আসবে না, যদি আসে অনেক ক্ষেত্রেই সেটা কনটেক্সটের ভিত্তি করে হয়তো বা ইনকারেক্ট হবে। আমরা অনেক সময় যেমন ইনসেক্টিসাইড ফর এক্সাম্পল, এন্টোমোলজিতে দেখা যায় কোনো একটা ইনসেক্টিসাইড আমরা টেস্ট করছি, এই ইনসেক্টিসাইড সম্পর্কে যত রিভিউ আছে সেটি যাবে হচ্ছে রিভিউ লিটারেচার। মেথোডোলজিতে আসবে শুধুমাত্র স্পেসিফিক
কিছু পার্ট, আপনি কিভাবে ওই ইনসেক্টিসাইড থেকে আপনার স্প্রে সলিউশনটা তৈরি করেছেন, কিভাবে আপনি অ্যাপ্লাই করেছেন, কিভাবে ডাটা নিয়েছেন, মানে আপনি কাজটা কিভাবে করেছেন, সেটি হচ্ছে মেথোডোলজির পার্ট। বাট এর সাথে যে আনুষঙ্গিক যে পার্ট গুলো আছে, কিভাবে এটা ফর্মুলেশন হয়েছিল, কিভাবে এই ফর্মুলেশনটা ভালো কিনা মন্দ ইত্যাদি ইত্যাদি, এগুলা কিন্তু মেথোডোলজির পার্ট থাকে না। তাহলে মেথোডোলজি হচ্ছে আপনি কিভাবে কাজটা করেছেন একদম শুরু থেকে শেষ। এরপরে আসি রেজাল্ট। রেজাল্ট মানে হচ্ছে এই যে আমি বললাম যে আমি কি পেয়েছি, আপনি যা পেয়েছেন সেটি হচ্ছে রেজাল্ট। এখন মেথোডোলজিতে ধরেন আপনি মেথোডোলজি যখন লিখেন, স্টেপ বাই স্টেপ লিখতেছেন, আপনার রেজাল্টটাও কিন্তু ওই মেথোডোলজির যে ক্রনোলজি, সেই ক্রনোলজি অনুযায়ী রেজাল্টটা লিখতে হবে। ধরেন আপনি মেথোডোলজিতে লিখলেন যে ইকোলজিক্যাল স্টাডিজ, তারপরে লিখলেন আপনি ম্যানেজমেন্ট, কিন্তু রেজাল্টে কি আপনি প্রথমে দিলেন ম্যানেজমেন্ট, তারপরে দিলেন ইকোলজিক্যাল স্টাডিজ, এটা কিন্তু সেম সিকোয়েন্স ফলো করলো না। তাহলে এখানে টিপস হচ্ছে মেথোডোলজিতে আপনি যেই সিকোয়েন্স ফলো করে লিখেছেন, আপনার রেজাল্ট সেকশনে গিয়ে সিমিলার সিকোয়েন্সটা ফলো করতে হবে। মেথোডোলজিতে কি থাকবে? পাস্ট টেন্স, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস একেবারেই আনইউজুয়াল। আর যেহেতু কাজটা আপনি অলরেডি করেছেন, থিসিস মানেই তো আপনি কাজ কমপ্লিট করার পরে এখন আপনি থিসিস লিখছেন, তার মানে কাজটা যেহেতু হয়ে গেছে, প্রত্যেকটা কথাই আসবে প্যাসিভ ভয়েস, কি বলা যায়, পাস্ট টেন্সে আসবে। তাহলে পাস্ট টেন্স, প্যাসিভ ভয়েস, এটি হচ্ছে মেথোডোলজির গ্রামাটিক্যাল সাইড যদি আমি বলি। এরপরে আসছি ডিসকাশন। ডিসকাশন এটা আমরা অনেক সময় জাস্ট প্রত্যেকটা একটা টেবল বা একটা গ্রাফ একটু এক্সপ্লেইন করার পরে সেটার নিচে আমি দিই আমার এই গ্রাফটা বা আমার রেজাল্টটা অমুকের সাথে একমত, অমুকের সাথে দ্বিমত। এইটা আমার ডিসকাশন মনে হয়, এভাবে আমরা লিখি। আমাদের ট্রেডিশনাল বাকৃবিতে যে সমস্ত থিসিস গুলো হয়, অনেক ক্ষেত্রেই স্টুডেন্টরা তাই করে, যে একটা একটা গ্রাফ ডিসকাস করার পরে বা গ্রাফের মধ্যে এই ডাটাগুলো আছে, দেওয়ার পরে নিচে দুইটা লাইন অ্যাড করে দেয় যে আমার রেজাল্ট হচ্ছে অমুকের সাথে ইন এগ্রিমেন্ট আছে, অমুকের ডাটার সাথে ডিসএগ্রিমেন্টে আছে, আমার ডাটা অমুকের সাথে একমত, আমাদের সে এই এই ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডিসকাশন মানে কিন্তু আরেকটু ডিপ। ডিসকাশন হচ্ছে কঠিন এবং হচ্ছে মোস্ট আপনার ক্রিয়েটিভিটিটা শো করার একটা জায়গা, সেটা হচ্ছে ডিসকাশন। তাহলে এইখানে আমার টিপস হচ্ছে আপনি রেজাল্ট যখন লিখবেন, তখন হেডিং সাবহেডিনে ভাগ করে আপনি ছোট ছোট সেকশন আকারে লিখবেন। প্রত্যেকটা রেজাল্টের নিচে আপনি আলাদা ডিসকাশন লিখে সেখানে আপনি একটা বা দুইটা প্যারাগ্রাফ ডিসকাশন লিখবেন। রেজাল্টের কি ফাইন্ডিং কি ছিল, মানে মেজর ফাইন্ডিং কি ছিল, সেইটাকে বেস ধরে আপনি সেটাকে এক্সপান্ড করবেন, যে আপনি যেই কাজটা পেয়েছেন, এই কাজ যে যে রেজাল্টটা পেয়েছেন, সেই রেজাল্টটা কতটা জাস্টিফাইড, আপনি যে রেজাল্টটা পেয়েছেন সেটা কতটা জাস্টিফাইড, সেটা কি অন্যরা আরো সিমিলার রেজাল্ট পেয়েছে কিনা, আপনি যে কাজটা করেছেন সেখানে কোনো ধরনের লিমিটেশনস ছিল কিনা, আপনি যে কাজটা করেছেন সেটার স্পেসিফিক কোনো স্ট্রেংথ আছে কিনা, আপনি যে কাজটা করেছেন বা যে ডাটাটা পেয়েছেন, সেই ডাটাটা যে পেয়েছেন এইটার পিছনে কোনো কারণ আছে কিনা। তাহলে এই যে আমার যে এবং এই যে ডাটা যে রেজাল্টটা পেয়েছেন, আপনি যে ফাইন্ডিংটা পেয়েছেন, এটার মানে কি, এটা কেন এরকম এসেছে, ধরেন কারেক্ট কারেক্ট রেজাল্ট এসেছে বাট কেন এসেছে। এই যে ওভারঅল বিষয়গুলো নিয়ে যখন আপনি আলোচনা করবেন, সেটি হচ্ছে ডিসকাশন মানে ইন্টারপ্রিটেশন। তাহলে আপনার বিভিন্ন ডাটার সাথে আপনি কানেকশন করতে পারেন, অন্যরা যে কাজ করেছে সিমিলার সিমিলার টপিকের উপরে, তাদের ডাটাকে আপনার ডাটার সাথে কানেক্ট করতে পারেন, এবং আপনি যদি দেখেন যে অন্যের ডাটার সাথে আপনার একটা মিল আছে, সেটাও আপনি নিয়ে আসতে পারেন। অন্যের ডাটার সাথে অমিল আছে, সেই জায়গাটাও নিয়ে আসতে পারেন। যদি অমিল থাকে, তাহলে ডেফিনেটলি আপনাকে আপনাকে ডিফাইন করতে হবে কেন আপনার ডাটা বা আপনার ফাইন্ডিং আরেকজনের ফাইন্ডিং থেকে ভেরি করেছে। তাহলে ডিসকাশনে এই পার্ট গুলো আসবে। এখন যদি আপনি প্রত্যেকটা ধরেন একটা রিসার্চ ফাইন্ডিংটা আপনি লিখলেন, রেজাল্টের ঠিক নিচে আপনি যখন রেজাল্ট ডিসকাশনটা আপনি লিখে ফেলবেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার কাছে কিন্তু রেজাল্ট এবং ডিসকাশন পাশাপাশি আছে। পরবর্তীতে আপনি এই সেকশনটাকে নিয়ে যখন রেজাল্ট এবং ডিসকাশনটা আলাদা করবেন, তখন রেজাল্ট গুলো কপি করে একটা ফাইলে রাখবেন, আর নিচে ডিসকাশন গুলো কপি করে আরেকটা ফাইলে রাখবেন। তাহলে রেজাল্ট একটা পার্ট হয়ে গেল, ডিসকাশন আরেকটা পার্ট হয়ে গেল, যদি রেজাল্ট এবং ডিসকাশন আলাদা আলাদা দুটো চ্যাপ্টারে থাকে। তাহলে এইভাবে কিন্তু রেজাল্ট এবং ডিসকাশন আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। ডিসকাশন চ্যাপ্টার ইজ ভেরি ডিফিকাল্ট এবং এইখানে আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং এর অবশ্যই দরকার রয়েছে। তারপরে আসছি যে কনক্লুশন। কনক্লুশন তো বুঝতেই পারছেন, আপনি যেটা পেয়েছেন সেটা একটা সামারি আকারে নিয়ে আসবেন। তো এইগুলো হচ্ছে আমাদের মেজর, যদি বলি একটা থিসিসের মেজর যে পার্ট গুলো আছে সেইগুলো, সেটার মেজর। এখন আরো কিছু টিপসের কথা আমি বলি। আমি অলরেডি আলোচনা প্রসঙ্গে বেশ কিছু টিপসের কথা বলেছি। যেমন আপনি যখন ইন্ট্রোডাকশন লিখবেন, আপনি যখন রিভিউ লিটারেচার লিখবেন, এখানে কিন্তু
সামগ্রিক বিষয়ে আপনার একটা ধারণা থাকতে হবে। এই জায়গাটাতে আমাদের অনেক সময় ঘাটতি থাকে। আমরা যখন যারা দেশের বাইরে পিএইচডি করতে গিয়েছি বা যারা বাইরে করছে অথবা দেশের ভিতরে অনেকেই খুব অ্যাটেন্টিভ থাকে বা টার্গেটেড স্টুডেন্ট থাকে। আমরা কিন্তু আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমি যখন পিএইচডি শুরু করি প্রায় 3 মাস কোনো ধরনের আমাকে এক্সপেরিমেন্ট করতে দেওয়া হয়নি, শুধু রিভিউ অফ লিটারেচার। মানে ওই টপিকের উপরে যত ধরনের আর্টিকেল আছে, যত ধরনের বুক চ্যাপ্টার আছে, যত ধরনের লিটারেচার আছে, সবগুলোকে কালেকশন করতে আমাকে বলা হয়েছে এবং সেটার উপর স্টাডি করতে বলা হয়েছে। তাহলে আপনি যে কাজটা করছেন, সেই কাজ বা যে টপিক নিয়ে কাজ করছেন, সেই কাজের উপরে আপনার একটা সম্যক ধারণা থাকবে, বিস্তারিত ধারণা থাকবে। তাহলে রিভিউ লিটারেচার এন্ড ইন্ট্রোডাকশন এবং হচ্ছে সামার ডিসকাশন, এই 3টা চ্যাপ্টারের জন্যই কিন্তু আপনার নলেজটা খুবই শার্প থাকতে হবে। এই জায়গায় যদি আপনার স্ট্রং থাকে, আপনি ডেফিনেটলি খুব দ্রুত লিখতে পারবেন। তাহলে প্রথমে আপনি রিলিভেন্ট যত ইনফরমেশন আছে সেগুলোকে কালেকশন করবেন আপনি থিসিস লেখার পূর্বে। এটা ভেরি ইম্পর্টেন্ট টিপ। আপনি সমস্ত রিলিভেন্ট টপিকগুলোকে সংগ্রহ করবেন, পরে সেই টপিকগুলোকে আপনি রিডিং করবেন। ধরেন একটা আর্টিকেল আপনি পড়ছেন, প্রথমেই এর অ্যাবস্ট্রাক্টটা পড়বেন। টাইটেল দেখেই তো আপনি গেলেন, অ্যাবস্ট্রাক্ট পড়বেন। দেখবেন যে আপনার কাজের সাথে এই কাজটার কতটুকু মিল আছে। যদি দেখেন যে সিমিলার কোনো একটা ইনফরমেশন আপনি পেয়েছেন, আপনি একটা পাশেই ওয়ার্ড ফাইল খুলে রাখবেন এবং সেখানে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা কপি করে রাখবেন এবং কোন ফাইল থেকে নিয়েছেন সেটা রেফারেন্সটাও রাখবেন। তাহলে এইভাবে আপনার প্রত্যেকটা পেপার থেকে 2টা 4টা করে ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি কিন্তু গ্যাদার করছেন, পাশাপাশি আপনার কিন্তু নলেজটা শানিত হচ্ছে। এবং আপনি যখন দেখছেন যে হ্যাঁ আপনার এই 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 আর্টিকেলটা স্পেসিফিক, সেটা আপনার রিসার্চের সাথে খুব বেশি সঙ্গতিপূর্ণ, তখন কিন্তু আপনি আরেকটু ডিপে যাবেন এবং সেটার ইন্ট্রোডাকশনটা আপনি পড়বেন। সেইখানে দেখবেন সে আরো রিলিভেন্ট অনেক ইনফরমেশন সেখানে দিয়েছে। সেখান থেকে আপনার থিসিসের সাথে যদি ইম্পর্টেন্ট কোনো বা আপনার কাজের সাথে কোনো ইম্পর্টেন্ট কোনো কোনো ইনফরমেশন থাকে, সেগুলো কালেকশন করবেন। একইভাবে আপনার ওই যে একটা এমএস ওয়ার্ড ফাইল খুলবেন, সেখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো একটা একটা করে লিখে রাখবেন। পাশে পাশে সেগুলোর সাইটেশনটাও লিখে রাখবেন, অরিজিনাল সাইটেশন লিখবেন এবং যে ফাইল থেকে নিয়েছেন সেই সাইটেশনটাও লিখে রাখবেন। পরবর্তীতে আপনি যখন ইন্ট্রোডাকশন লিখবেন বা রিভিউ লিটারেচার লিখবেন, তখন দেখবেন যে ওই ইনফরমেশন গুলো কিন্তু আপনার খুব কাজে লাগছে। আপনি একটা গল্পের মতো করে যাবেন, আপনি যখন ইন্ট্রোডাকশন লিখবেন গল্পের মতো করে প্রবলেমটাকে স্টেট করবেন, তারপরে সেটা রিসার্চ কোয়েশ্চেন গুলো খুঁজে বের করবেন, অন্যের কাজগুলোকে সন্নিবিষ্ট করবেন। তখন কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন সময় আপনার বিভিন্ন ইনফরমেশনের দরকার হবে। সিমিলার ইনফরমেশন গুলো আপনি ওই ওয়ার্ড ফাইল থেকে নিয়ে আসবেন, যে ওয়ার্ড ফাইলে আপনি আগে থেকেই সবগুলো ইনফরমেশন রেখেছেন। তাহলে ইন্ট্রোডাকশনটা কিন্তু লেখা আপনার জন্য খুব ইজি হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে আপনার মেথোডোলজি লেখা। আপনি যখন রিসার্চটা করবেন, যখনই রিসার্চ করবেন, সেখানে একদম পিন টু পিন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্ট আপনি লিখে রাখবেন। কবে আপনি ফিল্ডে গিয়েছেন, কিভাবে জমি প্রিপেয়ার করেছেন, কতটুকু ফার্টিলাইজার দিয়েছেন, কিভাবে আপনি ডাটা নিয়েছেন, কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছেন, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনি আপনার খাতায় লিখে রাখবেন। এবং আপনি যখন মেথোডোলজি লিখবেন, সেই স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু লিখে ফেলতে পারেন, ভেরি ইজি, যদি আপনি লিখে রাখে থাকেন। আর যদি না রেখে থাকেন, তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে মেথোডোলজিটা লেখা হয়ে গেল। ডিসকাশনটা আপনি যে ইন্ট্রোডাকশনের জন্য যে টপিকগুলো রেখেছিলেন, সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজেই। কিন্তু আপনি ডিসকাশন, তারপরে রিভিউ অফ লিটারেচার এবং ইন্ট্রোডাকশনটা লেখা হয়ে গেল। তারপরে আপনি ফরম্যাটিং করে কিন্তু খুব সহজেই আপনার থিসিসটাকে একটা পারফেক্ট একটি থিসিস হিসেবে আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে এখানে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে প্রপার প্ল্যানিং। নাম্বার 2, কিছু টাইম আপনাকে দিতেই হবে ইনফরমেশন গ্যাদারিং। নাম্বার 3, প্রপার আউটলাইন। আপনি প্রয়োজনে আপনি একটা করেন, আপনি একটা ফরম্যাট দাঁড় করান এবং প্রত্যেকটা টপিকের অধীনে সাব হেডিং কি হবে, তার অধীনে সাব হেডিং কি হবে, আপনি আলাদা করে লিখেন। প্রত্যেকটা সাব হেডিং এর আন্ডারে কি লিখবেন। ধরেন আপনি রিভিউ অফ লিটারেচার লিখছেন কোন একটা বিষয় নিয়ে, সেটা হেডিং গুলা কি হতে পারে, সেগুলো আপনি লিখে ফেলেন। হেডিং এর আন্ডারে সাব হেডিং কি হবে, তারপরে আপনি রিলেভেন্ট ইনফরমেশন গুলো গ্যাদার করেন। তাহলে প্রপার একটা আউটলাইন, সেটা যদি আপনি গ্যাদার করতে পারেন, থিসিসের জন্য আপনার ইজি হবে। তাহলে বেশ কয়েকটি বিষয় খুব ইম্পর্টেন্ট আমি বললাম, সেই বিষয়গুলো খেয়াল রাখলে দেখবেন থিসিস খুব ভালো হচ্ছে। এখন একটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটি হচ্ছে আমরা অনেক সময় থিসিস লিখতে গিয়ে ইংলিশ লিখি, সেই ইংলিশটা অনেক সময় স্ট্যান্ডার্ড হয় না। ইংলিশে দেখা যায় স্বাভাবিক, কারণ আমরা নেটিভ স্পিকার নই, আমাদের ইংরেজি লেখায় স্বাভাবিকভাবেই যতটুকু আমাদের জানা হয়েছে সেটা আমাদের পরিবেশ থেকে বা শিক্ষাঙ্গন থেকে শিখেছি। তো একাডেমিক রাইটিং আর হচ্ছে আমাদের যে পারিপার্শ্বিক যে ইংলিশ,
এই দুইটা কিন্তু ডিফারেন্ট। আমি যদি খুব টেকনিক্যালি বলি, একটি হচ্ছে ফর্মাল রাইটিং আর একটা হচ্ছে ইনফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিং থিসিসের ক্ষেত্রে ডেফিনেটলি ফর্মাল রাইটিং হবে, ইনফর্মাল রাইটিং কিন্তু থিসিসে অ্যালাউড না। তাহলে আপনি যদি থিসিস লিখতে চান অবশ্যই আপনাকে ফর্মাল রাইটিং এ থিসিস লিখতে হবে, ফর্মাল হবে। এখন ফর্মাল ইনফর্মাল আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি ইউটিউব অথবা গুগলে আপনি যদি সার্চ দেন যে ফর্মাল ইংলিশ ভার্সেস ইনফর্মাল ইংলিশ, কি আসবে? ফর্মাল ইংলিশ হচ্ছে যেটা সাধারণত রিটেন ফর্ম অফ ইংলিশ, যেটা আমরা লেখার ক্ষেত্রে ইউজ করি। লিটারেচার হতে পারে, সেটা থিসিস রাইটিং হতে পারে, সায়েন্টিফিক রাইটিং হতে পারে, ডেইলি নিউজ পেপার হতে পারে। আমরা লেখার জন্য যে স্টাইল সেটা হচ্ছে ফর্মাল। আর ইনফর্মাল রাইটিং হচ্ছে যেটা ভার্বাল, যেটা হচ্ছে অনেক সময় আমরা কমিউনিকেশনে ইউজ করে থাকি। যেমন আমি যদি কয়েকটা ফর্মাল ইনফর্মালের উত্তর দিই, যেমন আমরা বলতে পারি সরি, সরি এটা হচ্ছে ইনফর্মাল টোন। এটার ফর্মাল টোন কি হবে? এটার ফর্মাল টোন হচ্ছে অ্যাপোলোজাইজ, তাই না? একটু এটা হচ্ছে ফর্মাল টোন। আমি বলতে পারি গ্রো আপ মানে সরি গো আপ, এটা বেড়েছে। কিন্তু ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আপনি গো আপ বলবেন না, আপনি কি বলবেন? ইনক্রিজ, তাই না? তাহলে ইনফর্মাল রাইটিং কিন্তু থিসিসে আসবে না, যদি আসে থিসিসের উইকনেস সেটা হিসেবে গণ্য হবে। ফর্মাল রাইটিং এ যেমন আরো অনেক কিছু আসতে পারে, যেমন যেমন বলতে পারি বাট, সো, অলসো, এসআপ, ওকে, ওকে, এগুলা কিন্তু আমরা সাধারণত ভার্বাল ফর্মে ইউজ করে থাকি, যে ওকে এটা ভার্বাল ফর্ম, তাহলে এটা কমিউনিকেশনের হিসেবে। বাট আমি যদি ওকে এর জায়গায় বলি অ্যাকসেপ্টেবল, ইট ইজ অ্যাকসেপ্টেবল, তাহলে এটা হচ্ছে মোর ফর্মাল টোন, এবং এই ফর্মাল টোন গুলা কিন্তু আপনার থিসিসে ইউজ করবেন। আপনি ইনফর্মাল টোন থিসিসে ইউজ করবেন না। অনেক সময় আমরা বলি দিস ইজ প্ল্যান্টস হাইট, প্ল্যান্ট কমা অ্যাপোস্ট্রোফি কমা হাইট, কিন্তু এটা হচ্ছে ইনফর্মাল টোন। আপনি লিখবেন কি হাইট অফ দ্য প্ল্যান্ট, তাই না? হাইট অফ প্ল্যান্ট, এটা হচ্ছে প্ল্যান্টস হাইট, এটা একটা ইনফর্মাল টোন। হাইট অফ দ্য প্ল্যান্ট বা হাইট অফ প্ল্যান্টস, এটা হচ্ছে ফর্মাল টোন। তাহলে আপনি অবশ্যই ফর্মাল টোনে থিসিসে লিখবেন, ইনফর্মাল লিখবেন না। ফর্মাল অনেক সময় অ্যাব্রিভিয়েটেড ফর্ম দিয়ে থাকি, যেমন টিভি, আমি যদি বলি যে টিভি হচ্ছে একটা ইনফর্মাল টোন। আমি যখন অ্যাব্রিভিয়েটেড না বলে ফুল ফর্ম লিখবো টেলিভিশন, সেটি হচ্ছে ফর্মাল টোন। এখন অনেক সময় আমরা খুব সায়েন্টিফিক টার্মগুলো অনেক সময় আমরা এরকম অ্যাব্রিভিয়েটেড অ্যালাউ করি, থিসিসে অনেক সময় অ্যালাউড হয়। কিন্তু কোনো একটা সেন্টেন্স আমি যখন স্টার্ট করছি, প্রথম ওয়ার্ড সেটা যেন আবার অ্যাব্রিভিয়েটেড ফর্ম না হয়। যেমন আমরা অনেক সময় এন্টোমোলজিতে একটা ইনসেক্ট আছে, সেটা হচ্ছে ব্রাউন প্ল্যান্ট হপার, আমরা অনেক সময় বিপিএইচ বলি। এখন ধরুন ব্রাউন প্ল্যান্ট হপার সম্পর্কে আপনি একটা কথা লিখতে যাচ্ছেন যে ব্রাউন প্ল্যান্ট হপার ইজ এ সিরিয়াস পেস্ট অফ রাইস। এই যে ব্রাউন প্ল্যান্ট হপার আপনি দিয়ে শুরু করলেন সেন্টেন্সটা, এইখানে কিন্তু আপনি লিখতে পারবেন না যে বিপিএইচ ইজ এ সিরিয়াস পেস্ট অফ রাইস। যদি আপনি লেখেন বিপিএইচ ইজ এ সিরিয়াস পেস্ট অফ রাইস, তাহলে এটা ইনফর্মাল টোন হয়ে গেল। কিন্তু আপনি যদি এই বিপিএইচ কথাটা মাঝখানে দেন, যে রাইস ইজ সিগনিফিকেন্টলি এফেক্টেড বাই বিপিএইচ, এখানে কিন্তু বিপিএইচটা মাঝখানে এসেছে বা শেষের দিকে এসেছে, ওপেনিং ওয়ার্ড কিন্তু না, সেক্ষেত্রে আবার ইট ইজ অ্যালাউড। তাহলে স্পেসিফিক ক্ষেত্রে অ্যাব্রিভিয়েটেড ফর্মগুলো কিন্তু অ্যালাউড হয় থিসিসের মধ্যে, বাট এটা কিন্তু একেবারে ইনিশিয়াল কোনো একটা সেন্টেন্সের ওপেনিং ওয়ার্ড হিসেবে অ্যাব্রিভিয়েটেড ফর্ম দেয়াটা, এটা কিন্তু থিসিসের জন্য ইনফর্মাল। আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেক সময় ব্রিটিশ স্টাইল তারপরে ইউএসএ স্টাইল যে রাইটিং, সেই দুইটাকে আমরা মিক্স আপ করে ফেলি। আমরা সাধারণত বাংলাদেশে বা কমনওয়েলথ বেসড যে সমস্ত কান্ট্রিগুলো আছে, তারা ব্রিটিশ যে স্টাইল আছে রাইটিং এর, সেইটা ফলো করি। তাহলে আপনি যখন থিসিস লিখবেন ডেফিনেটলি আপনি যে কোনো একটা স্টাইল লিখবেন। আপনি যদি ব্রিটিশ স্টাইল লেখেন তাহলে পুরো থিসিস জুড়েই আপনি ব্রিটিশ স্টাইল লিখবেন। আর যদি ইউএসএ স্টাইল লেখেন সেটাও অ্যালাউড, তবে অবশ্যই কনসিস্টেন্টলি আপনার পুরো থিসিস জুড়েই ইউএসএ স্টাইল হবে। দুইটাকে মিক্স আপ করা যাবে, দুইটা মিক্স আপ করাটা কিন্তু আবার এক ধরনের মিস্টেক, এটা আমরা থিসিসের উইক পয়েন্ট হিসেবে ধরতে পারি। তারপর আসেন আরেকটা টিপস হচ্ছে, আপনি যখন কোনো একটা সাইটেশন দেবেন, রেফারেন্স, সেই রেফারেন্সটা আপনি কম্পারেটিভলি রিসেন্ট, ধরুন 10 বছর, এখন থেকে 10 বছর বা 15 বছরের মধ্যে যে রেফারেন্স গুলো আছে সেগুলো আপনি ইউজ করেন। এটা 2025, আপনি 2010 সাল বা তার চেয়ে লেটেস্ট যে সমস্ত ইনফরমেশন গুলো আছে সেগুলো ব্যবহার করবেন। এটা হচ্ছে বেটার, এটা হচ্ছে থিসিসের স্ট্রং পয়েন্ট। আর যদি এরকম হয় যে না আমি সেই 1990
বা 2001 সাল, 2005 সাল, 2003 সাল, আমি 20-25 বছর আগের ডাটা ব্যবহার করছি, সেটা হচ্ছে থিসিসের উইক পয়েন্ট। কিছু আছে বেসিক, একেবারেই ফান্ডামেন্টাল, সেই সমস্ত ক্ষেত্রে এই মানে কিছুদিন আগের সাইটেশন হলেও সেটাকে ওকে বলা যায়। কিন্তু যদি আপনার থিসিসে খুব বেশি রিসেন্ট যেগুলা রিসেন্ট কাজ আছে সেগুলোর ক্ষেত্রে আপনি অনেক আগের ডাটা ইউজ করেন, তাহলে এটি হচ্ছে উইক পয়েন্ট। ধরেন আপনার থিসিসে আপনি একটা ডাটা ইউজ করছেন, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স 2020-এর ডাটা আপনি ইউজ করলেন, যে বাংলাদেশের রাইস প্রোডাকশন এরকম দিয়ে আপনি দিলেন বিবিএস 2020, তাহলে বিবিএস কিন্তু এখন 2024 অলরেডি অ্যাভেলেবল। তা আপনি 2024 রেখে আপনি যখন 2020 দিচ্ছেন, এটা কিন্তু এটা একটা উইক পয়েন্ট। তার মানে রিসেন্ট ডাটা ইউজ করা থিসিসের জন্য এটি কিন্তু একটা গুড পয়েন্ট। তারপরে থিসিস পরবর্তীতে আপনি যখন সেটাকে যেমন একসাথে করবেন, তার আগেই আপনি পার্ট বাই পার্ট আপনার সুপারভাইজারের সাথে ডেফিনেটলি কথা বলবেন। তিনি যদি আপনাকে বলেন যে না, সবটা একসাথে দাও, পুরো থিসিস একসাথে লিখে আমাকে দাও, তাহলে দিতে পারেন। আদারওয়াইজ টিপস হচ্ছে পার্ট বাই পার্ট। আপনার ইন্ট্রোডাকশন লেখা হয়ে গেছে, আপনি সুপারভাইজারকে পাঠিয়ে দিন যে দিস ইজ মাই ইন্ট্রোডাকশন, প্লিজ হ্যাভ এ লুক এন্ড গিভ মি কমেন্টস। অথবা আপনার লিটারেচার লেখা হয়ে গেছে, আপনি পাঠিয়ে দিন। আপনার মেথোডোলজি লেখা হয়ে গেছে, পার্ট বাই পার্ট পাঠিয়ে দিন। সেক্ষেত্রে হবে কি, আপনার সুপারভাইজার আপনার যে মেথোডোলজি পার্টটা দেখতেছেন, বাই দিস টাইম আপনি কিন্তু আপনার রিসার্চ রেজাল্ট অংশটাও লিখতে পারছেন। তাহলে টু ওয়ে প্রসেস, দুইজনেই কিন্তু কারেকশন এবং হয়ে যাচ্ছে একসাথে। তাহলে পার্ট বাই পার্ট সুপারভাইজারকে দেখানো খুবই ইম্পর্টেন্ট টপিক। হচ্ছে আপনি যাই করেন না কেন, সুপারভাইজার কিন্তু আপনার জন্য একটা বড় ধরনের এইখানে একটা ফ্যাক্টর। সুতরাং আপনি অনেক জানেন, অনেক ভালো, ঠিক আছে, কিন্তু আপনি কোনো কিছুই সুপারভাইজারকে না জানিয়ে করবেন না। আপনি কিভাবে লিখবেন একটা ডিসিশন, আপনার সুপারভাইজার যেভাবে চাচ্ছেন সেই জায়গাটা আপনি ফলো করবেন, তাহলে কিন্তু রিসার্চ দেখা যাবে অটোমেটিক্যালি থিসিসের কোয়ালিটিটা বেটার হচ্ছে। যখনই কোনো একটা থিসিস তুমি লিখবে বা লিখবেন, সেটার লেখার পর এটা 1 দিন বা 2 দিনের জন্য আছে অন্য চ্যাপ্টার আমি লিখছি, 2 দিন পর যখন আমি চ্যাপ্টারটা আবার দেখব, তখন কিন্তু সেখানে ইমপ্রুভ করার মতো অনেক কিছু আমার মাথায় চলে আসবে। সুতরাং যখন আপনি লিখছেন বা লিখছো কোনো একটা থিসিসের সেকশন, ফ্লো এর সাথে সামনে এগিয়ে যাও, লিখতে থাকো, ক্যারি অন, লিখে যাও, ভুল হচ্ছে লিখে যাও, এবং সেকেন্ড টাইম তুমি যখন রিভিশন দিবে, তখন দেখবে যে তোমার রিসার্চ বা থিসিসটা লেখা অনেক বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে। তারপরে আসি কিছু অনলাইন বেসড বেশ কিছু এআই টুলস আছে, যেমন প্লাজিয়ারিজম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা অনেক সময় প্লাজিয়ারিজম করে থাকি। অনেক সময় অনেক ডেটা আমাদেরকে, যেমন আমরা বিভিন্ন রিভিউ লিটারেচারের জন্য তো আমার নিজের কোনো ইনফরমেশন নাই, আমি ইনফরমেশন গুলোকে কানেক্ট করছি, কিন্তু ইনফরমেশন গুলো কিন্তু আমি কোনো না কোনো পেপার থেকে নিচ্ছি। সুতরাং আমি কিন্তু অ্যাজ ইট ইজ আমার থিসিসে লিখবো না, সেটাকে প্যারাফ্রেজ করে লিখবো যাতে করে সেটি প্লাজিয়ারিজম না হয়। হুবহু যখন আমি লিখবো তখন সেটা প্লাজিয়ারিজম। আর আমি ইনফরমেশনটা নিচ্ছি কোনো একটা ডকুমেন্ট থেকে, বাট লিখছি আমার মতো করে, আমার ক্রিয়েটিভিটি দিয়ে, তখন কিন্তু সেটা প্লাজিয়ারিজম নয়। তাহলে এই জায়গাটাতে কিন্তু অনেক এআই টুলস আছে যেগুলো আমাদের হেল্প করে থাকে, যেমন কুইলবোর্ড, তারপরে আছে গ্রামারলি, এরকম বেশ কিছু আরো অনেক আছে, লেফট এন্ড রাইট, এরকম বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলো প্যারাফ্রেজ করতে হেল্প করে। বাট ইম্পর্টেন্ট থিং ইজ, এই এআই টুলস বা যেগুলোই হোক, সেগুলো কিন্তু আমার রাইটিং টুলস হতে পারে বা রাইটিং এইড হতে পারে, বাট সেইগুলা কিন্তু আমাকে পরিচালিত করবে এরকম না। আমার যে থিঙ্কিং আছে, আমার যে লেখার যে ক্যাপাবিলিটি আছে, সেইটাকে আরেকটু সুন্দর করতে, আরেকটু স্ট্যান্ডার্ড করতে ওই এআই টুলস গুলো ব্যবহার করবো। কিন্তু আমি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবো না। যদি ডিপেন্ডেন্ট হয়ে যাই, তাহলে এইটি কিন্তু একটি বড় ধরনের ক্রাইমও বলা যায়, যে আমি আরেকজনের ডাটা সরাসরি ব্যবহার করছি। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা কথা বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে আমি থিসিসে টেবল দেবো নাকি গ্রাফ দেবো। গ্রাফ দিলে সেটা লাইন গ্রাফ দেবো নাকি বার ডায়াগ্রাম দেবো, এটা নির্ভর করবে যেইভাবে প্রেজেন্ট করলে আপনি খুব সহজে এক্সপ্লেইন করতে পারবেন বা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হবে, আপনি সেটাকে ব্যবহার করবেন। ধরেন আপনার ডাটা অনেক হিউজ ডেটা, সেটা যদি আপনি গ্রাফে দেন অনেক বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না, তাহলে আপনি গ্রাফ অ্যাভয়েড করবেন, সেক্ষেত্রে আপনি টেবল দেবেন। আবার দেখা যাচ্ছে যে টেবলে আমি দিচ্ছি ঠিক আছে, কিন্তু একটা স্পেসিফিক ট্রেন্ড আছে, একটা একটা লজিক্যাল একটা সিকোয়েন্স আছে ডাটার মধ্যে,
আমি যদি গ্রাফ দিই তাহলে সিকোয়েন্সটা সহ বোঝানো যাবে, তাহলে আমি কি দেবো, গ্রাফ দেবো। এবং সেই ক্ষেত্রে যদি লাইন গ্রাফ হয় তাহলে তো সিকোয়েন্সটা বেটার বোঝানো যাচ্ছে, তাহলে আমি লাইন গ্রাফ দেবো। আবার দেখা যায় না আমার হচ্ছে গ্রুপ ওয়াইজ ডাটাগুলো আছে, তাহলে আমি এরকম বার ডায়াগ্রাম দেবো। তাহলে আমার প্রেজেন্টেশনের জন্য লাইন গ্রাফ দেব নাকি টেবল দেব নাকি আছে বার ডায়াগ্রাম দেবো নাকি পাই চার্ট দেবো, সেটা নির্ভর করবে ডাটার নেচারের উপরে এবং কিভাবে প্রেজেন্ট করলে এই ডাটাটা সবচেয়ে বেশি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয়, সেটা রিডাররাও কনফিউজড হবে না, আবার আপনার জন্য সহজ হয় সেভাবেই প্রেজেন্ট করতে হবে। আপনার স্ট্রং পয়েন্ট থাকলে আপনি যেরকম হাইলাইট করবেন ডিসকাশনের ক্ষেত্রে, আপনার উইক পয়েন্ট থাকলে সেটাও কিন্তু আপনি হাইলাইট করবেন। আর থিসিস লিখতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, ডেফিনেটলি ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইওর সুপারভাইজার, ডিসকাস উইথ ইওর সুপারভাইজার, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কো সুপারভাইজার, যে তোমার কো সুপারভাইজার তার সাথে সেকেন্ড টাইম, মানে সুপারভাইজারের পরেই হচ্ছে কো সুপারভাইজার। আর থার্ড পয়েন্ট হচ্ছে যারা আগে থিসিস করেছে, যারা থিসিস সম্পর্কে জানে, ইট কুড বি ইওর টিচার, কুড বি ইওর সিনিয়র, কুড বি ইওর ফ্রেন্ড, তাদের সাথে ডিসকাস করা এবং যে কোনো বিষয়ে যদি প্রবলেম হয় সেটা নিয়ে আলোচনা করা। ফোর্থ পয়েন্ট এবং জেনারেল পয়েন্ট হচ্ছে এখন অনলাইনে অনেক কিছুই পাওয়া যায়, ইউটিউব, এআই, বিভিন্ন জায়গাতে অনেক বেশি পাওয়া যায়, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু যে যদি কোনো কারণে কনফিউজড হও তাহলে সেই জায়গা থেকেও ইনফরমেশন গ্যাদার করে থিসিসটাকে চমৎকারভাবে করা যেতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং।